রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী? ঝগড়া নয়, রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে। আমি রাধা মাধব, আমার সাথে দেখুন সাপ কথা প্রতি রবিবার দুপুর ৩টায়। নমস্কার। আমরা যারা দীর্ঘদিন ধরে বিভিন্ন রকম ব্যথাজনিত সমস্যায় জর্জরিত হয়ে আছি, তারা আজকের এই ভারত টিভির পর্দায় বসুন, দেখুন। সুস্বাস্থ্য অনুষ্ঠানে আমি রয়েছি উৎপল, সঙ্গে রয়েছে আজকের এই সমস্যাজনিত সমাধানের আলোচনা নিয়ে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্ট ডক্টর আবরাব আলম। আমরা তাকে স্বাগত জানাই। ডাক্তারবাবু, স্বাগত আমাদের আজকের এই সুস্বাস্থ্য অনুষ্ঠানে। আপনার যে ডেজিগনেশন, আপনার যে ডিগ্রি, সেখানে আমরা দেখতে পেয়েছি কাইরোপ্র্যাকটিক স্পেশালিস্ট এবং পেইন ম্যানেজমেন্ট স্পেশালিস্ট। আমার একটা প্রশ্ন জাগছে মনে, আমি যেটা জানি না, এবং আমার মনে হয় আমার সাথে সাথে আমার দর্শক শ্রোতা বন্ধুরা যারা আছেন তাদের মধ্যেও একটা বিভ্রান্তি আছে যে কাইরোপ্র্যাকটিক এই বিষয়টা কি, এটা যদি একটু আমাদের বিস্তারিত জানা। নমস্কার সবাইকে। কাইরোপ্র্যাকটিক বলতে গেলে যেটা এখন আজকালকার যুগে মানে মডার্ন মেডিকেল সায়েন্সের আরেকটা পার্ট। তো যেটাতে করা হয় আমাদের যে অ্যালাইনমেন্ট, মেনলি স্পাইনের প্রবলেম থাকলে বা জয়েন্টের প্রবলেম থাকলে যখনই আপনার একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সরে যায় বা অ্যালাইনমেন্টে ডিস্টার্ব হয়, মিস অ্যালাইনমেন্ট হয়ে যায় বা রোটেশন হয়ে যাচ্ছে, সেটাকে আমরা কারেকশন করে আপনাকে ব্যথা থেকে খুব তাড়াতাড়ি মুক্ত দিতে পারি। এটা একটা কাইরোপ্র্যাকটিক বলা হয়, যেটাতে আপনার একটা পপিং সাউন্ড মানে আপনি ইউটিউবে দেখতে পাবেন অনেকেই যে কাট কাট করে সাউন্ড বেরোচ্ছে, অ্যাকচুয়ালি ওটা অ্যালাইনমেন্ট করা। হ্যাঁ, আমরা ইউটিউবে দেখতে পাই যে বিভিন্ন রকম মোচড় দিয়ে একটা কট করে আওয়াজ হচ্ছে, ওই বিষয়টাই হচ্ছে কাইরোপ্র্যাকটিক ট্রিটমেন্ট। বেশ, আজকালকার মানে আজকে খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট, একটা অনেকটা উঁচু লেভেলের। তো খুব তাড়াতাড়ি পেশেন্টকে মুক্ত দেওয়া যায় ব্যথা থেকে, মানে খুব তাড়াতাড়ি রিলিফ পায়। বেশ, আমরা যেটা আলোচনা করব আজকের ব্যথাজনিত সমস্যা। এই যে ফিজিওথেরাপি ব্যাপারটা, কিছুদিন আগ পর্যন্ত এই বিষয়টা কিন্তু আমাদের এই দিকটাতে, এই অঞ্চলে প্রচলিত ছিল। আমরা দীর্ঘ একটু 10 বছর যদি পিছিয়ে যাই, সেই সময় এই বিষয়টা কিন্তু এত বেশি প্রচলন ছিল না। ধীরে ধীরে এই বিষয়টা সামনে আসছে এবং বিভিন্ন ডাক্তার বাবু যারা আছেন তারা এই বিষয়টার উপরে স্পেশাল একটা ডিগ্রি নিচ্ছেন। তো আপনি এই যে গোটা বিষয়টা, সেটা তো একটা বড় ব্যাপার, সেটাকে একদিনে কতটা আলোচনা করতে পারেন? ফিজিওথেরাপি টপিক নিয়ে যদি জানতে চান বা ব্যথা নিয়ে জানতে চান, এটা হিউজ টপিক, মানে একদিনে সব কিছু ডিসকাস করা যাবে না। আপনারা যদি জানতে চান, আমি আপনাদেরকে একটা খুব ইম্পর্ট্যান্ট বা আমি রোজকার প্র্যাকটিসে দেখি যা 50% আমার ডেইলি বেসিসে যদি আসে, আউট অফ 25% আসে স্লিপ ডিস্ক নিয়ে। স্লিপ ডিস্ক বিষয়টা কি? স্লিপ ডিস্ক কোনটাকে বলছেন স্লিপ ডিস্ক? আমাদের স্পাইনে যেটা হয়, মানে এক একটা ভার্টিব্রা নিয়ে হয়, মানে ছোটো ছোটো বোন নিয়ে একটা স্পাইনটা তৈরি হয়, ওটাকে আমরা স্পাইন বলি। এবার ভার্টিব্রার মাঝখানে একটা জেলি থাকে, জেল মানে অয়েল বা ওয়াটার লাইক স্ট্রাকচার বা জেলি লাইক স্ট্রাকচার, সেটা শক অবজারভারের কাজ করে। যখনই ওটা নিজের জায়গা থেকে সরে যায় তখন আমরা বলি ওটাকে স্লিপ ডিস্ক। আচ্ছা, এবার সরিয়ে গেলে কি হতে পারে? নার্ভে কম্প্রেশন পড়তে পারে বা সারাউন্ডিং স্ট্রাকচার কম্প্রেশন পড়তে পারে, সিভিয়ার পেন হয়। সেই ব্যথাটা অনেক সময় এতই বেশি হয় কি নার্ভে কম্প্রেশন হলে পুরো পা অবধি ব্যথাটা নামে, যেটাকে আমরা সায়াটিকা বলি। খুবই কমন, আপনি শুনবেন হয়তো। হ্যাঁ, আমরা এতদিন শুনে এসেছি সায়াটিকা। অ্যাকচুয়ালি একটা নার্ভ যেটা আমাদের কোমর থেকে স্টার্ট হয়ে পা অবধি যায়।
যখনই কোমরের ওখানে যদি নার্ভটা কম্প্রেশন পড়ে তখনই ওটা একটা সিমটম রাইজ হয়, যতদূর সাপ্লাই করে ততদূর একটা ব্যথা ফিল হয়, সিভিয়ার পেন হয়, পেশেন্ট ইরিটেশন ফিল করে, বার্নিং সেশন হয়, নামনেস হয়, তো অনেক রকম মানে অনেকটাই ব্যথা হয়। তো সেই ক্ষেত্রে সেখানে এইটার মানে প্রকটতা মানে কতটা প্রকট, মানে শেষ স্টেজ কি হতে পারে? শেষ স্টেজ মানে সিভিয়ারলি যদি কম্প্রেস হয়ে যায়, মানুষ হাঁটতে গেলে যখন হাঁটবে তখন দেখবেন যে পা অন্যদিকে চলে যাচ্ছে, নিজের কন্ট্রোলে নেই। আচ্ছা। আর হাওয়াই চটি পড়ে আছে বা চটি পড়ে আছে, চটিটা নিজের পা থেকে খুলে বেরিয়ে যাচ্ছে যখনই হাঁটতে যাচ্ছে। এটা একটা একেবারেই সিভিয়ার লেভেলে যায়। এটা কেন হয়? স্লিপ ডিস্কের অনেকগুলো কারণ, মানে ফার্স্ট অফ অল আমাদের লাইফস্টাইল, মানে সেডেন্টারি লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ। লাইফস্টাইল বলতে আপনি কি বলতে চাইছেন, মানে কি ধরনের লাইফস্টাইল আমরা করছি বা কি জন্য, মানে এই লাইফস্টাইলের কোন দিকটা আপনি দেখতে পাচ্ছেন যেটার জন্য এটা হচ্ছে? যেটা লাইফস্টাইল মানে লেট রাইজ যারা করে, মানে ঘুম থেকে উঠছেন দেরিতে, ঘন্টার পর ঘন্টা বেডে শুয়ে আছেন, বা একটা পশ্চার মেনটেন করে কন্টিনিউয়াসলি, বা টিভি দেখছি একটা হেলান দিয়ে একটা সাইডে সোফাতে কন্টিনিউয়াসলি ঘন্টার পর ঘন্টা দেখছি, বা ওয়ার্ক প্লেসেই বলুন, যারা ওয়ার্ক প্লেসে আপনার মানে ডেস্কটপ ওয়ার্কার কন্টিনিউয়াসলি কাজ করতে হয়, ওনাদের যদি ডেস্কটপটা একটা আই লেভেলে না থাকে, মানে সেই ক্ষেত্রে একটা ডিস্টার্ব হয়। সামনে কুজো হয়ে বসা, সেটা একটা। তারপরে হচ্ছে আপনার এটা হচ্ছে লাইফস্টাইলের মধ্যে পড়ে। এবার যারা রোজকার কাজ করে, মানে ধরেন কাউকে ওয়েট লিফট করতে হয়, ওয়েট লিফট করলে মানে প্রপার যদি গাইড না পায়, কন্টিনিউয়াসলি লিফট করছে, একটা কোমরে একটা স্ট্রেস আসতে পারে, সেক্ষেত্রে হয়। আরেকটা খুবই ইম্পর্ট্যান্ট, আজকাল আফটার লকডাউন দেখা গেছে যে ল্যাক অফ ভিটামিন ডি। বেশি মানে টাউন কেন, এখন গ্রামেও দেখা গেছে যে আমি যদি 10 জনের টেস্ট করি, তার মধ্যে 10 জনের মধ্যে 9 জনেরই আপনার ভিটামিন ডি কম থাকে। ভিটামিন ডি কম, তো লকডাউনের পরে ম্যাক্সিমাম এটা দেখা গেছে। এবার লকডাউনের পরে ঠিক এটা দেখা গেল কেন? অ্যাকচুয়ালি যখনই লকডাউন ছিল আমরা কেউ বেরোতাম না, মডার্ন গ্যাজেটের সঙ্গে ডিপেন্ডেন্ট হয়ে যেতাম আমরা, মোবাইল বলুন বা ল্যাপটপই বলুন বা ভিডিও গেমই বলুন। তো সেক্ষেত্রে যখনই গায়ে রোদ লাগবে না, আপনার ভিটামিন ডিটা প্রপার আপনার শরীরে অ্যাক্টিভেট হবে না বা থাকবে না। মানে আপনি বলতে চাইছেন যে আমরা সূর্য রশ্মিটাকে বেশি করে নিই, ভিটামিন ডিটা, এটা আমরা সকলেই যেটা জানি খুব জরুরি। তার সঙ্গে আপনার এখন যেটা দেখা গেছে ম্যাগনেসিয়ামটা খুব ইম্পর্ট্যান্ট, মাসেলকে পাওয়ার জেনারেট করে বা মাসেলের অ্যাক্টিভেশনটা মেনটেন রাখে, সেটাও খুব জরুরি। তো এগুলো থেকে আমরা অনেকেই জানি না, যেহেতু তাই জন্যই আমরা একটা বলার উদ্দেশ্য যে আপনাকে লাইফস্টাইল প্রপার মেনটেন করতে হবে, রেগুলার হাঁটতে হবে, অ্যারাউন্ড মিনিমাম 5,000 to 6,000 স্টেপ নেওয়াটা খুবই জরুরি। বেশ, আমরা এতক্ষণ জানলাম যে স্লিপ ডিস্কটা কেন হয়। এবার একটু আপনি যদি আমাদেরকে মানে বুঝিয়ে দেন, স্লিপ ডিস্কের হওয়ার পরে কি কি ট্রিটমেন্ট আছে, কিভাবে করা যায়? ট্রিটমেন্ট বলার আগে আমি একটু, আপনি কিভাবে বুঝবেন যে আপনার স্লিপ ডিস্ক হয়েছে, মাসেল পুল হয়েছে না স্লিপ ডিস্ক হয়েছে? স্লিপ ডিস্ক হলে আপনি দেখবেন যে হঠাৎ সামনে বেন্ড হয়ে আছেন, উঠতে গেলেন একটা ক্লিক সাউন্ড হলো, সেক্ষেত্রে কি হয়, আপনার একটা ব্যাকটা লক হয়ে গেল, আপনার টিল্ট হতে পারছেন বা রোটেট করতে পারছেন, দম নিতেও কষ্ট হচ্ছে। ইনফ্যাক্ট আপনি যদি হাঁচি বা কাশি দিতে যান, সেক্ষেত্রে ব্যথাটা বেড়ে যাচ্ছে, তখন আপনাকে বুঝতে হবে যে এটা স্লিপ ডিস্ক হয়েছে। এবার সামনে যদি ঝুঁকতে যান, তখন দেখবেন পায়ের দিকে ব্যথাটা নামছে, সেটা একটা বুঝতে হবে এটা আমার স্লিপ ডিস্ক, 90% চান্সেস অফ স্লিপ ডিস্ক। তারপরে আপনি এক্সপার্টের সঙ্গে কনসাল্ট করুন, উনি আপনাকে ফাইনাল বলে দেবেন যে না আপনার স্লিপ ডিস্ক হয়েছে। আচ্ছা, এবার ট্রিটমেন্টে যেতে গেলে বা সত্যি কথা বললে স্লিপ ডিস্ক ট্রিটমেন্টটা, স্লিপ ডিস্কে কি কোনো পিল দরকার? অ্যাকচুয়ালি খুব ব্যথা হয়, খুব ব্যথা হলে যারা সহ্য না করতে পারেন তারা পিল নেন না। আমি শুধু ব্যথার ট্যাবলেট বলছি না, অন্য কোনো ওষুধপত্র দেওয়া হয়? সত্যি কথা বলতে স্লিপ ডিস্ক হলে কোনো ওষুধেরই প্রয়োজন পড়ে না।
আচ্ছা, ইনফ্যাক্ট আপনার কোনো স্পেসিফিক ট্রিটমেন্টও প্রয়োজন পড়ে না। আমি বিইং এ কায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট স্পেশালিস্ট, আই নেভার সাজেস্ট কে আপনার স্লিপ ডিস্ক হয়েছে আপনি আমার কাছে একটা কায়োপ্র্যাকটিক সেশন নিয়ে আমি ইমিডিয়েটলি আপনাকে রিলিফ দিয়ে দেবো, তো কোনো দিনই প্রয়োজন পড়ে না। ইনফ্যাক্ট নো নিড টু টেক দ্য মেডিসিন অলসো। স্লিপ ডিস্কের বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে আপনি রেস্ট ইজ দ্য বেস্ট ট্রিটমেন্ট। এবার এটাকে ভাগ যদি করি, মানে অ্যাকিউট কন্ডিশন, ক্রনিক কন্ডিশন। অ্যাকিউট মানে আজকে আপনার স্টার্ট হলো, 1 থেকে 2 মাসের মধ্যে যদি আপনি প্রপার গাইড পান বা বিশিষ্ট কনসাল্ট করেন, তো দে উইল গাইড ইউ কে আপনি এইটা করবেন না বা এটা করলে আপনার ভালো হবে। তো আমি অ্যাকিউট কেসটা বলছি আপনাদেরকে, যখনই আমি যেরকম সিমটমগুলো বলে দিলাম, যখনই বুঝতে পারবেন যে আমার এইটা হয়তো স্লিপ ডিস্ক হয়েছে, বেস্ট ওয়ে আপনি আমি স্লিপ ডিস্ক হয়েছে এটা কি করে বুঝবো, আমি কি করে বুঝতে পারবো? সেটাই বললাম, মানে ব্যাকলক হয়ে যাবে, আপনার ব্যাকলক হয়ে যাবে একদম, মানে ব্যাকলক যখনই হবে তখনই আমি বুঝতে পারবো আমার স্লিপ ডিস্ক হয়েছে। মানে এটা আমি ধারণা করে নিতে পারি। আমার ধারণাটা সত্যি বা মিথ্যা সেটা জানার জন্য আপনি 90% চান্সেস অফ কনফার্মেশন দ্যাট আপনার স্লিপ ডিস্ক হয়েছে। ধরে নিন আপনি বসে আছেন, উঠতে গেলেন, একটা ক্লিক সাউন্ড হয়ে গেল, আর উঠতে পারছেন না, দুইজনকে বলছেন আমাকে ধরে ওঠান, ইনফ্যাক্ট কোনোরকমভাবে যাতে বসিয়ে দিতে পারে বা শুয়ে দিতে পারে, তাহলেই বুঝতে হবে যে আপনার স্লিপ ডিস্ক হয়েছে। তারপর আরেকটা আপনি একটা কনফার্মেশন করতে পারেন, কাফিং বা স্নেজিং করে দেখতে পারেন হালকা করে, যেমন দেখবেন ব্যথাটা নিচে যাচ্ছে। আচ্ছা, সিভিয়ার পেইন হচ্ছে, মানে ওই প্রবলেমটা যখনই হবে তখন ফার্স্ট টাইম আমাকে করতে হবে যে আমি একটু কাশি বা, তখন ওটার এনার্জি থাকবে না। হ্যাঁ, মানে সেটা করলে যদি দেখা যায় যে ব্যথাটা নিচের দিকে যাচ্ছে, সব ক্ষেত্রে আবার নিচে নামে না, মানে লোকালাইজ এরিয়াতেই থাকে। মেন কমন হচ্ছে আমাদের লাম্বার মানে কোমরে প্রবলেমটা হয়। তো একেবারে মানে কি বলবো, আঁকড়ে ধরে রাখবে আপনাকে, না মুভমেন্ট করতে দেবে না কিছু করতে দেবে। সেই ক্ষেত্রে আপনি 90% চান্সেস অফ আপনার স্লিপ ডিস্ক হয়েছে। সেই ক্ষেত্রে আপনি এবার বলছেন যেটা আপনি কি করবেন, ফার্স্ট অফ অল আপনি বিছানায় শুয়ে পড়ুন, শুয়ে পড়ে কাউকে বললেন যে আমাকে আইস প্যাক এনে দিতে, বেশ 20 মিনিট আপনি টানা আইস দিন। আচ্ছা, ঠিক আছে, তারপরে একটু রেস্ট নিন, তারপরে আপনি ওয়াটার ইনটেকটা বাড়িয়ে দিন। আপনি যদি ধরে নিন 3 লিটার রোজ খাচ্ছেন জল, তাহলে আপনি 4 লিটার করে দিন। ঠিক, নেক্সট হচ্ছে আপনি উইদাউট ডুইং এনি এক্সারসাইজেস কিপ রেস্ট, ভালো ঘুম দিন। স্লিপিং ইজ দ্য বেস্ট। না, আপনি তো কিছুক্ষণ আগে বললেন যেটা, সেটা হচ্ছে যে অত্যধিক ঘুমানোর ফলেও হচ্ছে, মানে যারা লেট রাইজার, এবার ওটা আপনার বেডের ইয়েটা, মানে আপনার ধরুন মোস্ট কমফোর্ট যেটা কুশন, মানে গদিটা খুবই নরম, সেটা চলবে না। আচ্ছা, সেই ক্ষেত্রে আপনি কি ধরনের বিছানা ইউজ করতে বলছেন? খুব হার্ড না, খুব নরম না। এবার আমি যে স্লিপ মানে ঘুমাতে বললাম, ওটা অ্যাকচুয়ালি পার্টিকুলার একটা পজিশন আছে। বেস্ট ওয়ে টু স্লিপ আপনি প্রোন লাইনে, মানে উপর হয়ে শুয়ে থাকুন, উপর হয়ে শুয়ে থাকুন, এটাতে কম হয় স্লিপ ডিস্ক। মানে যারা, তাহলে আমরা ধরে নিতে পারি যারা উপর হয়ে শয় তাদের স্লিপ ডিস্কটা ন্যাচারালি কম হয় না। ইন জেনারেল তাদের বলাটা ভুল হবে যে তাদের স্লিপ ডিস্ক হবে না। আচ্ছা, মানে উনি কোনো এক্সারসাইজ করছেন না বা এক্সারসাইজের মধ্যে নেই, কোনো হাঁটা চলাও করছেন না, আবার হঠাৎ আপনি উনি কন্টিনিউয়াসলি উপরে শুয়ে থাকলেন আমার স্লিপ ডিস্ক হবে না, সেটা মানে ভুল। একটা জিনিস আমার জানতে ইচ্ছা করছে, ধরুন যারা খুব ব্যস্ত মানুষ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, কোনো রকম এক্সারসাইজ করার সময় পাচ্ছেন না, তাদের কি আলাদা করে কোনো এক্সারসাইজ করার প্রয়োজন? সারাদিনে ছোটাছুটি করছে, ওটা একটা এক্সারসাইজের মধ্যেই পড়া হয়। কিছু না করতে পারলে মিনিমাম আপনি 3 কিলোমিটার হাঁটুন। বেশ, আপনি টাইম পাচ্ছেন না, ওয়াটার ইনটেক বাড়িয়ে দিন, বা ভিটামিন ডি সাপ্লিমেন্ট যেটা আপনার পাওয়া যায় ওটা না নিতে পারলেও আপনি রোদে 1/2 ঘন্টা বসুন আর্লি মর্নিং, যেটা সূর্যের আলোটা লাগান। মানে ভিটামিন ডিটা মাস্ট, একদমই মাস্ট। তাহলে এইটার চিকিৎসার ক্ষেত্রে আপনারা ভিটামিন ডিটাকে ইউজ করছেন? রিকমেন্ড করি যে আপনি টেস্ট করিয়ে নিন, যে বায়োলজিক্যাল রেফারেন্সটা দেখা হয় অ্যাকচুয়ালি, যে কতটা আছে বা হাই আছে না লো আছে। সেক্ষেত্রে আমরা বলি ভিটামিন আপনি সূর্যের আলোতে দাঁড়ান।
আমি যতটুকু জানি আপনি খুব সম্ভবত কোনো সরকারি হাসপাতালে ছিলেন। তো সেখানে চিকিৎসা করতে গিয়ে আপনার যে ইকুইপমেন্ট বা এই যে পরিস্থিতিগুলো, সেগুলো কি আপনি পেয়েছিলেন? অ্যাকচুয়ালি গভর্নমেন্টে কায়োপ্র্যাকটিক পারমিশন নেই। আচ্ছা। Being a physiotherapist, you are not supposed to do the practice on chiropractic. আচ্ছা, ঠিক আছে। তো আমি এখন নেই গভর্নমেন্টে, আমি লিভ উইদাউট পে নিয়ে আছি। তো আমার নিজস্ব 5খানা চেম্বার আছে, ইসলামপুর, কালিয়াচক, মালদা, রায়গঞ্জ, আহমেদাবাদ। তো আই এম এ ফ্রিল্যান্সার। আচ্ছা। তো যাতে আমি ইন্ডিপেন্ডেন্টলি আমি প্র্যাকটিস করতে পারি, নিজের মতো প্র্যাকটিস করি। ডেইলি আমার কাছে 40 to 50 পেশেন্ট আসেন। তো তার জন্যই আমি এই টপিকটা নিয়ে একটু ধরলাম যে 50%-এর মধ্যে 25% ইজ হ্যাঁ, আমরা আজকাল মোটামুটি যা দেখতে পাই বেশিরভাগ বাড়িতেই, মানে 90% বাড়িতেই এই ব্যথাজনিত সমস্যা কিন্তু থেকেই গেছে। ছেলে বলুন, মেয়ে বলুন, বৃদ্ধ বৃদ্ধা, প্রত্যেকেরই একই সমস্যা, হয় হাঁটুর ব্যথা, নাহলে কোমর ব্যথা, ব্যাক পেন, না হলে আদার্স যে মাসেল পেন। ইনফ্যাক্ট আমার বাড়িতেও সেটা আছে। তো সেক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমাকে বলা হয়েছিল আর কি, কোনো একটা জায়গায় আমি ট্রিটমেন্ট করাচ্ছিলাম, সেখানে সরকারি হাসপাতাল বাইরে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেখানে কিন্তু আবার এটাকে রেফার করছিল, রেফার টু ফিজিওথেরাপিস্ট। অ্যাকচুয়ালি ক্রনিক হয়ে গেলে না, সার্টেন পিরিয়ড অফ টাইম মেডিসিন মানে এটা ডাজ নট ওয়ার্ক। সেই ক্ষেত্রে আপনি ফিজিওথেরাপি করলে চান্সেস অফ রিকভারি ইজ ফাস্টার। ঠিক আছে, মানে নানা রকম ইকুইপমেন্ট আছে। এবার ফিজিওথেরাপি যদি বলা হয়, মানে ইনফ্যাক্ট আজকাল দেখবেন মানে অনেকেই ফিজিওথেরাপিস্ট নিজেকে মনে করে, কিন্তু দে আর অ্যাকচুয়ালি নট ফিজিওথেরাপিস্ট। হ্যাঁ, আমরা কিন্তু এটা কিন্তু লক্ষ্য করছি, আপনার নামের পাশে ডাক্তার আছে, এই উপাধিটা আছে, কিন্তু এই অঞ্চলে অনেক ক্ষেত্রে আমরা দেখছি সেখানে ডাক্তার উপাধিটা নেই। তাহলে আমরা যারা রোগীরা, তারা একটু বিভ্রান্তির মধ্যে পড়ছি, কার কাছে গেলে আমার চিকিৎসাটা ভালো হবে। তো ওটা আপনাদেরকেই মানে বুঝে নিতে হবে যে অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিস্ট কারা। যাদের ডিগ্রি আছে তারা অবশ্যই নামের আগে ডক্টর লিখবে, পাশে পিটি লিখবে, দ্যাট ইজ ফিজিওথেরাপিস্ট। আর মিনিমাম ডিগ্রি হবে না ব্যাচেলার অফ ফিজিওথেরাপি, দ্যাট ইজ কল্ড বিপিটি। বা আরও হায়ার স্টাডি আছে, মানে হায়ার ডিগ্রি আছে, যেমন মাস্টার্স অফ ফিজিওথেরাপি, যেমন আমার অর্থোপেডিকে স্পেশালাইজেশন আছে, এমপিটি করা। এবার যখনই দেখবেন বা প্রেসক্রিপশনে দেখবেন যে ওনার নামের আগে ডক্টর নেই বা ওনার কোনো ডিগ্রি নেই, তাহলে আপনাকে সাবধান হয়ে যেতে হবে যে ইউ আর নট ইন সেফ হ্যান্ড। না, তাহলে তো সাংঘাতিক একটা ব্যাপার যে যারা যাচ্ছি আমরা, তারা না জেনেই যাচ্ছে, যে প্রসেসটা দরকার সেই প্রসেসটা আমরা কি ঠিকঠাক পাচ্ছি? আরেকটা বিয়ন্ড এটা টপিকের বাইরে যাচ্ছি কি, মানে ফ্রোজেন শোল্ডারে একটা জাস্ট একটু ছোট্ট ইন্ট্রোডাকশন দিচ্ছি। আমার কাছে একজন পেশেন্ট এসেছিলেন যে আমার না ফ্রোজেন শোল্ডার হয়েছে, আমি লাস্ট 1 বছর ধরে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নিচ্ছি, কিন্তু আমার ব্যথা কমছে না। তো ঠিক আছে, পরে জিজ্ঞেস করলাম যে কোথায় নিচ্ছেন বা জায়গা। আমি চেক করে দেখলাম যে ওনার ফ্রোজেন শোল্ডার নেই, ওনার টেন্ডিনোপ্যাথি হয়ে রয়েছে, মানে আমাদের মাসল আছে শোল্ডারে, একটা টেন্ডারে পুল হয়েছিল, টেন্ডিনোপ্যাথি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আপনি এক্সারসাইজ করলে ব্যথাটা বেড়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, বলছে আমি যত এক্সারসাইজ করছি, সব এক্সারসাইজ করছি, সবই করছি, কিন্তু আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে এক্সারসাইজ করলে ব্যথা বেড়ে যাবে। মানে কোথায় ট্রিটমেন্ট নিয়েছিলেন, প্রেসক্রিপশান দেখানো, বলছে ওনার তো কোনো প্রেসক্রিপশান নেই, অমুক জায়গায় নিয়েছিলাম। দ্যাট মিনস কি হি ইজ নট এ কোয়ালিফাইড পারসন। তো সেই ক্ষেত্রে আপনি 1 বছর আপনি টাইম নষ্ট করলেন, 1 বছর আপনি টাকা নষ্ট করলেন, 1 বছর আপনি কষ্ট পেলেন। সেটা করার থেকে আপনি বেটার ওয়ে টু গো গুড ফিজিওথেরাপিস্ট বা কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্টের কাছে যান। উইদিন 10 to 15 সেশন ইউ উইল গেট রিলিফ ফ্রম দ্যাট। আমরা একটা সময় পর্যন্ত, কিছুক্ষণ আগে আপনাকে বলেছিলাম যে আমরা কিন্তু ফিজিওথেরাপি ব্যাপারটা কি এটার সাথে পরিচিত ছিলাম। ছিল। আজকে হঠাৎ করে কেন
ডাক্তার বাদ দিয়ে আমরা ফিজিওথেরাপিতে যাচ্ছি? অ্যাকচুয়ালি ফিজিওথেরাপি ইজ মডার্ন মেডিসিনস মেডিকেল সায়েন্সের আরেকটা পার্ট। যত রোগ আছে তত স্পেশালিস্ট আছে। একদম ঠিক, আগে আমরা জানতামই না যে সুগারের জন্য আলাদা স্পেশালিস্ট হন। আমরা আগে জানতাম যে অর্থোপেডিক মানে উনি সার্জারিও করবেন, বা এখন আমরা জানি যে অর্থোপেডিক অ্যান্ড অর্থোপেডিক সার্জন ইজ ডিফারেন্ট। আমার ফ্র্যাকচার হয়েছে, আমি একজন অর্থোপেডিক সার্জনের কাছে যাচ্ছি, মানে সার্জারি করাচ্ছে, আমি তাড়াতাড়ি রিলিফ পেয়ে যাচ্ছি। বা নিউরোলজিস্ট বা নিউরো সার্জন, তো স্পেশালাইজেশন বাড়ছে দিন দিন। এবার হচ্ছে ফিজিওথেরাপি সাউথ ইন্ডিয়াতেই দেখুন বা বড় বড় শহরে দেখুন, ওরা একটা টিম ওয়ার্ক কাজ করে, মাল্টি ডিসিপ্লিনারি একটা কাজ করেন। মানে আউট অফ ওয়েস্ট বেঙ্গল বা সাউথ ইন্ডিয়া এত ফেমাস কেন? দেখবেন সবসময় 4-5 জন ডক্টর মিলে হসপিটালে ঘুরছে, মাল্টি ডিসিপ্লিনারি থাকছে, মানে সব স্পেশালিস্ট থাকছেন। ওনারা দেখছেন যে ইনার ফিজিওথেরাপিস্ট লাগবে, বা আমার মেডিসিনের সঙ্গে সঙ্গে যদি আমি ফিজিওথেরাপি ট্রিটমেন্ট দিই তো ইনি তাড়াতাড়ি সুস্থ হবেন। এবার ফিজিওথেরাপির দিকে কেন যাওয়া উচিত, মানে একটা টাইমের পর যা বলছিলাম যে মেডিসিন কাজ করাটা একটু কমিয়ে দেয়, পেশেন্টও ইরিটেট হয়ে যায় যে আমি বছর বছর মেডিসিন খেয়ে যাচ্ছি, আমার কাজ হচ্ছে। সেই ক্ষেত্রে যদি পেশেন্ট মেডিসিনের সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপিতে আসেন তাহলে তাড়াতাড়ি উনি ভালো হবেন বা ব্যথা থেকে মুক্ত পাবেন। বেশ, এই যে স্লিপ ডিস্ক বলছেন সেটা কোন বয়সী ছেলে মেয়েদের বা মানুষের ক্ষেত্রে বেশি আপনার মানে এই যে কর্মজীবন তার মধ্যে আপনি দেখতে পাচ্ছেন? বলতে গেলে আমরা অ্যাকচুয়ালি ডেকেডস মানে 10 বছর এগিয়ে চলে এসেছি। আচ্ছা, আগে আমাদের আর্থারাইটিস যদি ধরা পড়তো 45-এ, এখন 35-এই ধরা পড়ছে। তো এটার কোনো পার্টিকুলার এজ কেন মানে এই আর্থারাইটিস এত তাড়াতাড়ি ধরা পড়ছে কেন? বিকজ অফ লাইফস্টাইল, ল্যাক অফ এক্সারসাইজ। আপনাকে যদি এখন প্রশ্ন করি যে এই লাইফস্টাইলটাকে আমাদের ছোট থেকে কিভাবে মেনটেন করা দরকার? মেনটেন করা দরকার মানে খেলাধুলা, এগুলো আমাদের আজকের ডেটে মাঠ নেই, আমরা ভীষণ ব্যস্ত, আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স গেজেটে ব্যস্ত। তাহলে কি আমার এই বিষয়টা থেকে আমি মুক্তি পাবো না, মানে সুস্থ থাকতে পারবো না? তার জন্য কি সবসময় আমার ফিজিওথেরাপি চলতে হবে? না না, একদমই না, একেবারেই না। প্রথম থেকেই আমাদেরকে উচিত যে আমরা যেখানেই হোক, মানে কোনো জরুরি নেই যে আপনি মর্নিং ওয়াকে যান বা ইভিনিং ওয়াকে যান, যখনই টাইম পাবেন তখনই মিনিমাম 2,000 to 3,000 বা 4,000 স্টেপ নিন। এটা বেস্ট ওয়ে টু অ্যাভয়েড মানে ওইসব ইয়ে থেকে। এবার হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যা খাচ্ছি এখন বলতে গেলে বেশি খাচ্ছি। হ্যাঁ, খাওয়া দাওয়াটাও ম্যাটার করে, সবই কেমিক্যাল মেশানো, এটা তো আছেই। তারপরে হচ্ছে জল, প্লাস্টিক বোতল ইউজ করছি, দ্যাট ইজ আনহেলদি, বা জাঙ্ক ফুড বেশি নিচ্ছি। আমার তো জানতে ইচ্ছা করছে, মানে আপনি এই বিষয়ে পারদর্শী, মানে বিশেষ প্রশিক্ষণ নিয়ে একটা ডিগ্রি নিয়েছেন, তো সেক্ষেত্রে আপনি এই রোগের থেকে মুক্তি পাওয়ার জন্য কিভাবে আপনার লাইফস্টাইলটাকে আপনি রাখছেন? অ্যাকচুয়ালি সারাদিনে এত পেশেন্ট দেখা হয় যে আমাদের এক্সারসাইজই, সারাদিনই এক্সারসাইজ চলে। তো অ্যাকচুয়ালি আমার খাওয়া দাওয়াটা একটু কন্ট্রোলে রাখি, মানে বলতে গেলে মিট থেকে একটু অ্যাভয়েড করি আমি আমার ক্ষেত্রেই যদি বলুন, মানে মিটটা রেড মিট বাজে নিই না, দ্যাট মেক্স ইউর বডি অ্যাসিড। রেড মিটটা আপনি কম অ্যাভয়েড করি, আপনার বডিকে অ্যাসিডিক করে দেয়, অ্যাসিডিক করলে নানা রকম রোগ ধরা পড়বে। মানে এন্টায়ার যা কিছুই ভুগছি আমাদের মেন কারণ হচ্ছে আমাদের গাটস থেকেই হয়, যেটাই হয়। খাওয়া দাওয়া কন্ট্রোল রাখলে আপনি ভালো থাকতে পারবেন। ওয়াটার ইনটেক বা খালি পেটে একটু জল খান, উষ্ণ গরম জল খান, এগুলো একটু মেনটেন করা হয়, মেনটেন করতে হবে। এক্সারসাইজ তো আমাদের সারাদিনই হয়ে যায়। আর ওই ফ্রোজেন শোল্ডার যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, আমি একটু আবার প্রসঙ্গ অন্যদিকে নিচ্ছি, কারণ আমরা মোটামুটি যেটা স্লিপ ডিস্ক যেটা বলছিলেন আপনি, মোটামুটি তার উত্তর তো পেয়ে গেছে। আপনি আপনার কথাতেই আমার দর্শক শ্রোতা বন্ধুদের মোটামুটি একটা হিন্স দিয়েছেন কি করা উচিত বা কি করা উচিত না। একটা প্রশ্ন যে আমরা এই ধরনের রোগ হলে ন্যাচারালি প্রথমে আমরা ডাক্তারের কাছে যাই,
এবার সেক্ষেত্রে আমি বা আমরা, আমার দর্শক বন্ধুরা, তারা কি করবেন? প্রথম যেটা হবে সেটা কি ডক্টরের কাছে যাবেন, আপনিও ডাক্তার, আর আমরা মাথায় আসে হচ্ছে আমাদের অর্থোপেডিক। কোন ক্ষেত্রে প্রথম যাওয়া উচিত? যাওয়া আপনি আপনার ডিপেন্ড করে, আপনি মানে অর্থোপেডিকের কাছে যেতে পারেন, জেনারেল ফিজিশিয়ানের কাছে যেতে পারেন। এটা সবার কাছেই খুব কমন সাবজেক্ট, মানে কমন প্রবলেম যে স্লিপ ডিস্কটা। আচ্ছা, তারাও গাইড করে দেবেন, আমাদের কাছেও আসতে পারেন। এবার আমাদের কাছে আসলে আমরা অ্যাকচুয়ালি হিউম্যান মুভমেন্ট সায়েন্স নিয়ে কাজ করি, ঠিক? আমরা কোনোদিনও বলি না যে আপনার ব্যাক পেন হয়েছে আপনি সামনে ঝুঁকতে পারবেন না, বা হাঁটু ব্যথা হয়েছে আপনি নিচে বসতে পারবেন না, বা সিঁড়ি ভাঙতে পারবেন না, আপনাকে কোমরেই ইউজ করতে হবে। তো আমরা অ্যাকচুয়ালি কী করি, মানুষকে নর্মাল লাইফে কীভাবে ফেরানো যায় ওটা নিয়ে আমরা কাজ করি। তো প্রপার গাইড করি, প্রপার রিহ্যাবিলিটেশন করি। এবার স্লিপ ডিস্ক হলে আপনি অর্থোপেডিকের কাছেও যেতে পারেন, আমাদের কাছেও আসতে পারেন। এবার আমি তো একটা হিন্স দিয়ে দিলাম যে ফার্স্ট 14 ডেজ আপনি বেড রেস্ট করুন। যতই কাজ থাকুক, প্রথম 14 ডেজ যদি আপনি বেড রেস্ট করেন, তাহলে আপনি আগামী 40 বছরই বলুন বা 50 বছর বলুন, ভালো থাকবেন। মানে দিনের একটা সময় আমাদের বেড রেস্টটা ভীষণ জরুরি, ভীষণ জরুরি, সেটাকে আমাদেরকে মেনটেন করতেই হবে। সেই বেড রেস্টের ক্ষেত্রে আমরা বেড রেস্টটা কীভাবে নেব? মানে শোয়ার পদ্ধতিটা আপনি বললেন, তোষক একটা নর্মাল, কোনো গদি বেশি চলবে না, বালিশ ইউজ করবেন, কত ঘাড়ে ইউজ করবেন, মানে ঘাড়টা বেশি উঁচু না, একটা নর্মাল হাইট থাকবে, ঘাড়ে নেবেন, মাথায় নেবেন না। বেশ। আর যেটা বলছিলাম যে এবার কারো যদি কাজে যেতেই হয়, কোমরের বেল্ট ইউজ করুন, কোমরের বেল্ট এলএস বেল্ট বলা হয়, ওটা ইউজ করুন। ইউজ করে আপনি যান, অসুবিধা হবে না। কিন্তু ট্রাই করবেন যে ফার্স্ট 7 to 14 ডেজ আপনি বেড রেস্টে থাকুন। এবার বেড রেস্টে অ্যাকচুয়ালি আমরা গাইড করি, তার জন্য আমরা প্রপার অ্যাসেসমেন্ট করি যে স্লিপ ডিস্ক অ্যাকচুয়ালি অনেক রকমের হয়, ঠিক আছে? এবার কার কতটা হয়েছে বা কোন দিকে আপনার হয়েছে, মানে লেফটেও যেতে পারে বা রাইটেও যেতে পারে ডিস্কটা। সেই হিসাবে আমরা গাইড করি যে আপনি এই পজিশনে শুয়ে থাকুন, টয়লেট ইউজ করলে বেল্ট ইউজ করুন, জল খাওয়া বাড়িয়ে দিন। প্রথম 7 to 14 ডেজ আমরা এইভাবে গাইড করি। আফটার দ্যাট উই সাজেস্ট কি আপনাকে এবার নিয়ে যাবো আলাদা দিকে। ওকে, সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস, টার্মটা আমি ঠিক বললাম নিশ্চয়ই? একদম। সেই বিষয়টা কিন্তু আজকের ডেটে মানে ভীষণভাবে মানুষের মধ্যে দেখা দিচ্ছে। কারণ এই আপনি বললেন না যে একভাবে বসে কাজ করা, ভারী ভারী ব্যাগ নিয়ে যাওয়া, এখান থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তার কি সাজেশন দেবেন? ওয়ার্ক প্লেস, ডেস্কটপে আপনি যেটা বললেন যে মোবাইল বা ডেস্কটপে কাজ করছি, ডেস্কটপের হাইটটা একটু মানে আই লেভেলে যাতে থাকে। তারপরে কিছু এক্সারসাইজ আছে পার্টিকুলারলি ওই গাইডকে, আপনি ওই এক্সারসাইজগুলো করলে আপনি ভালো থাকবেন। তো ওইটার জন্য আপনার তারপর একটা এজের পর ডিপেন্ড করে যে একটা সার্টেন পিরিয়ড অফ টাইম সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস ধরা পড়ে বা ইয়াঙ্গার এজে ধরা পড়ে না। এবার অনেকেই ওটা কনফিউজ হয়ে যায় বা মিসগাইড পায়। ধরে নিন 30 ইয়ার্সের আসলেন আমার কাছে, ঘাড়ে ব্যথা, আমার না সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হয়েছে, স্পন্ডাইলাইটিস হচ্ছে। তো সেই ক্ষেত্রে চেক করে দেখা গেছে তার মাসেল স্পাজম হয়ে গেছে। স্পন্ডাইলাইটিসের কোনো সাইন অ্যান্ড সিমটমস নেই, বা এক্সরেতে দেখা গেছে যে কোনো ডিজেনারেশন নেই, এক্সরে ইজ নর্মাল। তো ওটা ডিপেন্ড করে এজ টু এজ। এবার রেগুলার এক্সারসাইজ করুন বা স্ট্রেচিং করুন, ওটা আমরা একটা গাইড করি। এবার অনেকেই বলে যে আমি ইউটিউব দেখে এক্সারসাইজ করছি, তাও ভালো হচ্ছে। সবার একটা প্রশ্ন, আজকাল যে কেউ মানে তার ডাক্তারি উপাধি আছে কিনা, মানে সে ওই বিষয় নিয়ে পড়াশোনা করেছে কিনা, একটা কোনো জায়গা থেকে কোনো একটা বিষয় দেখে নিয়ে সেটাকেই আবার রিপিট করে সে কিন্তু ইউটিউবে ছেড়ে দিল। এই বিষয়ে আপনি কি বলবেন? ইউটিউবের এক্সারসাইজ দেখে না করাই ভালো, কেন অনেক রকমের ব্যথা হয়। আমি জাস্ট আপনাকে ফ্রোজেন শোল্ডার নিয়ে যেটা বললাম, আমি চেক করে দেখলাম তার ফ্রোজেন শোল্ডার নেই, কিন্তু ফ্রোজেন শোল্ডারে যত রকম এক্সারসাইজ আছে উনি করে যাচ্ছেন, তাও রিলিফ পাচ্ছেন না। তো
ইউটিউব দেখে না করাই ভালো, কিন্তু একটা স্পেসিফিক কন্ডিশনের ক্ষেত্রে স্পেসিফিক এক্সারসাইজ হয়, যেটা আমরা আপনাকে গাইড করি যে না আপনার ক্ষেত্রে এই এক্সারসাইজটা চলবে না। ইউটিউবে ইন জেনারেল দিয়ে দেয় যে ফ্রোজেন শোল্ডার হয়েছে, আপনি এটা করুন, এটা করুন, এটা করুন, কিন্তু আমরা চেক করে দেখছি তার আপনার ফ্রোজেন শোল্ডারই নেই। তো সেই ক্ষেত্রে এক্সারসাইজ করাটা ভুল। এক্সারসাইজ করলে আরও স্ট্রেস পড়বে, আরও মাসেল পুল হবে, আরও ব্যথা বাড়বে। ইউটিউব দেখে না করাই ভালো। সেই ক্ষেত্রে আপনি একজন স্পেশালিস্ট, যেটা হচ্ছে আপনার এতদিন দীর্ঘ দিন ধরে আপনি চিকিৎসা করছেন, আপনার ক্ষেত্রে এমন মেমোরেবল কোনো রোগী বা ট্রিটমেন্ট আপনি করেছেন এই স্লিপ ডিস্ক নিয়ে বলুন, হাইড্রোটিক যেটা বলছেন যে বিষয় নিয়ে, সেটা কি আছে, কি অভিজ্ঞতা আপনি সঞ্চয় করেছেন? একজন ফিমেল পেশেন্ট এসেছিলেন আমার কাছে, অ্যারাউন্ড এজ হবে আপনার 35 to 40, এক্স্যাক্ট ডেট আমার মনে নেই। তার কোমর থেকে পায়ে ব্যথা নামছিল। তো উনি বলছেন আমার না সায়াটিকা হয়েছে, তো আমি লাস্ট 2 to 3 ইয়ার্স ধরে ভুগছি, আমার ওষুধ খাচ্ছি, কোনো কাজ হচ্ছে না, বা আমার মানে কোনো ব্যথা থেকে রিলিফ পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদের কিছু প্রপার অ্যাসেসমেন্ট, আমরা ফার্স্ট অফ অল পেশেন্টকে দেখে প্রপার অ্যাসেসমেন্ট করি। উই ট্রাই টু ফাইন্ড আউট দি রুট কজ অফ দি পেন। এক্ষেত্রে কি কি আপনার অ্যাসেসমেন্ট করার ক্ষেত্রে কি কি মানে বিষয় আপনার পরীক্ষা নিরীক্ষা করতে হয় একটু যদি বলেন? অ্যাকচুয়ালি আমাদের পার্ট টাইম ফিজিক্যাল এক্সামিনেশন নার্ভ টেনশন টেস্ট বলে একটা টেস্ট আছে, ওটা আমরা টেস্ট করে দেখি যে আদেও ওনার সায়াটিকা আছে কি, বা আদেও ওনার সায়াটিক নার্ভে কম্প্রেশন আছে বা সায়াটিক নার্ভে পুল আছে কিনা, সেটা স্পেশাল টেস্ট আছে। তো সেটা আমরা করে দেখি, সেটা যদি পজিটিভ হয় তখন আমরা কনফার্মেটি করি যে নার্ভে কম্প্রেশন আছে বা সেই পরীক্ষাগুলো কি এখানেই হয় না বাইরে থেকে? না, ফিজিক্যালি, মানে কোনো স্পেসিফিক টুলসও দরকার নেই, কোনো স্পেসিফিক মেডিসিন কিছু দরকার নেই, ডাইরেক্ট ফিজিক্যালি আমরা এক্সামিন করি। মানে ইনফ্যাক্ট আমাদের সাবজেক্টেও আছে যে আপনার নার্ভ টেনশন টেস্ট বলে টেস্ট আছে। ইটস এ টাইম টেকিং পিরিয়ড। আমাদের কাছে আসেন যখন আমরা পেশেন্টকে মিনিমাম 30 মিনিটস ধরে দেখি, প্রপার অ্যাসেসমেন্ট করি। তো সেই পেশেন্টের ক্ষেত্রে উনি আমি ডায়াগনোজ করে এসেছেন আমার সায়াটিকা হয়েছে, আমি অনেক দিন ধরে ভুগছি, আমার এই ওষুধ ট্রিটমেন্ট চলেছে, আপনার কাছে এসেছি, আপনি কি চেক করে দেখলাম ওনার সিউডো সায়াটিকা হয়েছে, মানে সায়াটিক নার্ভে কম্প্রেশন ডাইরেক্টলি স্পাইনাল লেভেলে নেই, কিন্তু পেরিফেরিতে ওনার কম্প্রেশন আছে। আচ্ছা, তো এবার সিউডো সায়াটিকা বলতে গেলে আমার একটা ছোট্ট মাসেল আছে ব্যাকে, পাইরিফর্মিস বলি, ওই মাসেলটা টাইট হয়ে গেলে নার্ভটাকে কম্প্রেস করে, সায়াটিক নার্ভ ওর নিচ দিয়ে যায়। এবার ওই মাসেল টাইট হয়ে নার্ভটাকে কম্প্রেস করে দিয়েছে, পিওরলি ওনার মানে সিমটম ইজ লাইক সায়াটিকা। ওই ক্ষেত্রে পেশেন্টকে আমি জাস্ট মাসেলটাকে রিলিজ করলাম, 5 মিনিটসের ট্রিটমেন্ট, হাঁটুন, পেশেন্ট ইমিডিয়েটলি 60% রিলিফ। আচ্ছা, এটা কি 60% বলছেন, 100% কি সম্ভব? কিছু কিছু ক্ষেত্রে 100%ই সম্ভব, কিন্তু 60% আমি রিলিফ দিলাম। আমি আপনাকে যদি 100% রিলিফ দিই, আপনি যদি বাড়ি থেকে এক্সারসাইজ না করেন আবার ব্যাক করতে পারে, ব্যাক করতে পারে। তার মানে আমার এক্সারসাইজের মধ্যে থাকতেই হবে, পার্টিকুলার এক্সারসাইজ। আপনি এরকম না যে হ্যাঁ অনেকেই বলে আমি এক্সারসাইজ তো করি, কিন্তু ওই রিলেটেড এক্সারসাইজ তো করেন না। মানে আপনার কোমরে ব্যথা হয়েছে বা সায়াটিকা হয়েছে বা সায়াটিক নার্ভে কম্প্রেশন করছে, আমরা যেটা প্রেসক্রাইব করি যে এই এক্সারসাইজটা করবেন বাড়িতে, এত রিপিটেশন করবেন, করলে ভালো থাকবেন। এবার রেগুলার না পারলেও আফটার 5 ডেজ বা গ্যাপ দিয়ে আপনি করুন, সেই ক্ষেত্রে ভালো থাকা যায়। তো উদ্দেশ্য হচ্ছে বলার যে সব ক্ষেত্রে সব কোমর থেকে পায়ে ব্যথা নামাটা সায়াটিকা নয়, আরও অনেক কিছুই আছে, অনেক কিছুই হতে পারে। সব শোল্ডার পেন আপনার ফ্রোজেন শোল্ডার নয়, অনেক কিছুই হয়তো টেন্ডিনোপ্যাথিও হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়ালি আমরা মাসেলের উপরে বেশি কাজ করি, যেটা বললাম। আমরা মানে মানুষের শরীরকে একটা ইউনিট মনে করি। ধরেন আমাদের যদি কোনো পেশেন্ট আছে হাঁটু ব্যথা নিয়ে, মানে শুধু হাঁটুটা দেখি না, কোমর দেখি, হিপ জয়েন্ট দেখি, অ্যাঙ্কেল জয়েন্ট দেখি, মানে পুরো অ্যালাইনমেন্টটা কেন হাঁটু ব্যথা হচ্ছে, মানে রুট কজ অফ দি পেন ফাইন্ড আউট করার চেষ্টা করি। তার জন্যই আজকে দেখবেন যে ফিজিওথেরাপি এটা একটু এগিয়ে গেছে। যদি যারা ওয়েল কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট, হাইলি কোয়ালিফাইড ফিজিওথেরাপিস্ট আপনাকে ইমিডিয়েটলি ব্যথা থেকে মিনিমাম 50% রিলিফ দেবে।
আচ্ছা, আমরা যেটা জানতে পেরেছি আর কি, কথা প্রসঙ্গে আলোচনা সাপেক্ষে, যে আপনার কাছে মানে প্রচুর অত্যাধুনিক ট্রিটমেন্ট রয়েছে, অনেক অত্যাধুনিক পদ্ধতি রয়েছে, যদি একটু শেয়ার করেন আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের সাথে। মানে শুধু ফিজিওথেরাপি না, আমার কাছে কায়োপ্র্যাকটিক টেকনিক আছে, অস্টিওপ্যাথিক আছে, বা ড্রাই নিডলিং আছে, যেটা খুবই অ্যাডভান্স ট্রিটমেন্ট আজকালকার যুগে। ড্রাই নিডলিং মানে জাস্ট একটা নিডল, কোনো ওষুধ দিই না আমরা, পেন এরিয়াতে আমরা পুট করি, 5 to 10 সেকেন্ড 10 মিনিটসের জন্য রেখে দিই, ছেড়ে দিই। তো এবার মেশিনারি খুব কমই ইউজ করি। ইনফ্যাক্ট আমার কাছে আমার চেম্বারেও একজন পেশেন্ট এসেছিলেন যে আপনার চেম্বারে তো আমি মেশিন দেখতে পাচ্ছি না, আপনি তো মেশিন বেশি রাখেননি। তো আমি বললাম ঠিক আছে, আমার কাছে মেশিন আছে, আপনাকে ব্যথা থেকে রিলিফ দেওয়া নিয়ে প্রশ্ন। তো এবার যত রকম অ্যাডভান্স ট্রিটমেন্ট আছে আমি ইউজ করি অ্যাকচুয়ালি। যেরকম কায়োপ্র্যাকটিক ট্রিটমেন্ট, আই ডোন্ট থিঙ্ক দেয়ার ইজ এনিওয়ান ইন আওয়ার ডিস্ট্রিক্ট বা মালদা ডিস্ট্রিক্টে কেউ আছে। সো খুব তাড়াতাড়ি রিলিফ দেওয়া হয়। এবার আপনি যেরকম বললেন যে অনেক অ্যাডভান্স, হ্যাঁ এখন অনেক অ্যাডভান্স মেশিন বা টুলস আমি রেখেছি। তো যাতে আমার কাছে একজন পেশেন্ট আসলে আমি এই টেকনিকে হচ্ছে না, এই টেকনিক অ্যাপ্লাই করবো, এই টেকনিক হচ্ছে না, এই টেকনিক অ্যাপ্লাই করবো, আমার মেন মোটো থাকে যে আমি আপনাকে কীভাবে ব্যথা থেকে রিলিফ দেবো। আমার কাছে নানা রকম টুলস আছে। বা আপনার কাছে গেলে প্রথম আপনি পেশেন্টকে সমস্ত রকম যাঞ্চ করে তারপরেই তার ট্রিটমেন্ট করি। বেশ, আমাদের আপনারা জানতেই পারলেন যে ফিজিওথেরাপি নিয়ে অনেক গল্প আমরা শুনলাম ডক্টর আবরাব আলমের কাছে। আরও শুনবো, আরও বাকি রয়েছে। একটা জিনিস যেটা জানতে চাইব যে কিছুদিন হলো আমরা দেখতে পাচ্ছি যে আর্থারাইটিস, সোরিয়াটিক আর্থারাইটিস, এই একটা টার্ম আমরা শুনতে পাচ্ছি। এই সোরিয়াটিক আর্থারাইটিস আর আর্থারাইটিস, এই দুটো বিষয়ের মধ্যে ফারাকটা কি? সোরিয়াটিক আর্থারাইটিস অ্যাকচুয়ালি ইটস অটো ইমিউন ডিজিজ। আচ্ছা, ঠিক, মানে এভরি জয়েন্টকে আপনার ইনভলভ করবে। আর্থারাইটিস আপনার যে কোনো একটা পার্টিকুলার জয়েন্টেও হতে পারে বা মাল্টিপল জয়েন্টেও হতে পারে, কিন্তু সোরিয়াটিক আর্থারাইটিস মানে সিভিয়ার পেন হয়, সোয়েলিং হয়, রেডনেস থাকে, পেশেন্ট ঘুমাতেও পারে না, খুব ডিস্টার্ব করে, অনেক বেশি। সোরিয়াটিক আর্থারাইটিস কোনো ট্রিটমেন্ট আপনার কাছে? আমার কাছে নেই। আমরা জাস্ট একটা এক্সারসাইজ মানে করি যাতে একটু রিলিফ পায়, কিন্তু আমার ট্রিটমেন্টটা করি সিমটোমেটিক অনলি। আচ্ছা, সোরিয়াটিক আর্থারাইটিসের ক্ষেত্রে কি এক্সারসাইজ করা যায়? স্লোলি করা যায়। আমি যতটা শুনেছি সোরিয়াটিক আর্থারাইটিসে মানে আমি এক কথা প্রসঙ্গে একজনের কাছ থেকে জানতে পেরেছি অ্যালাউ করে না অ্যাকচুয়ালি, অ্যালাউ করে এত ব্যথা হাত দিতেই দেবে না। না, হাত দিতে দেবে না, সেটা নাকি এক্সারসাইজটা একটু বেশি, মানে খুব স্লোলি হাঁটা, খুব স্লোলি, এই বিষয়টুকুর মধ্যেই থাকতে হবে। অ্যাকচুয়ালি এক্সারসাইজ করলে ব্যথা বাড়বে না, ব্যথা কমে, ব্লাড সার্কুলেশন বাড়ছে, ব্লাড সার্কুলেশন বাড়ছে। তো সেক্ষেত্রে মানে একটা প্রিকশন মেনটেন করে বা একটা লিমিটেড ওয়েতে আমরা এক্সারসাইজটা করাই। আর আর্থারাইটিস আপনার যে কোনো জয়েন্টে, যেমন অস্টিওআর্থারাইটিস মানে নি জয়েন্টে মানে ক্ষয় হয়ে যায়, ওয়ার অ্যান্ড টিয়ার হয়, ডিজেনারেটিভ চেঞ্জেস হয়, সেটা পার্টিকুলারলি একটা জয়েন্টেই হলো বা অ্যাঙ্কেল জয়েন্টে হলো। সোরিয়াটিকটা ইন এভরি জয়েন্ট ইট ক্যান ইনভলভ। আরেকটা জিনিস খুব মানে প্রচলন আছে, আমি দেখেছি আমার পরিবারে বলুন, পাশের বাড়ি বা রিলেটিভস যারা আছে, ঘাড়ের পেন, ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবুর কাছে যাওয়ার পরে তিনি একটা ওই ইঞ্জেকশন করলেন। এই ইঞ্জেকশনটা দেওয়ার পরে সে তো আর থাকতে পারছে না, সেটা কি না দিলেই নয় না? সেটা ডাক্তারবাবুর, ওই ডাক্তারবাবু অ্যাকচুয়ালি সবার নিজের একটা ওয়ে অফ প্র্যাকটিস থাকে। আমাদের কাছে আসলে আমরা মানে ইঞ্জেকশন তো দিতে পারি না, দেওয়ার প্রয়োজনও মনে করি না। ওটা ইঞ্জেকশন কর্টিকোস্টেরয়েড
যাদের স্পেশালিস্ট তারাই ভালো বুঝবেন। সেই ক্ষেত্রে হয়তো উনি ওটা প্রয়োজন মনে করেছিলেন যে ইঞ্জেকশনটা দিলে উনি ভালো থাকবেন। তো আমাদের কাছে আসলে আমরা ওই একটা পেশেন্ট ইঞ্জেকশন সে নিয়েছে, নেওয়ার পরে কমেনি, সে আর ভয়ে সেই ডাক্তারের কাছে যায়, সেই পেশেন্ট যদি আপনার কাছে যায় সেটা কি আপনি কিভাবে রিলিফ করা যায়? কিভাবে ওনাকে প্রেফারলি আমরা দেখি যদি কোনো ইনফ্লামেশন থাকে সাজেস্ট করি যে আপনি বাড়িতে আইস অ্যাপ্লাই করুন 10 মিনিট করে দিনে 3 বার। আর তারপরে আমাদের নানা রকম টুলস আছে, যেমন আলট্রাসাউন্ড থেরাপি আছে, লেজার থেরাপি আছে, ওগুলো অ্যাপ্লাই করে আমরা ব্যথাটাকে কমানোর চেষ্টা করি। কমে গেলে তারপরে আমরা ফাইন্ড আউট করি যে অ্যাকচুয়ালি আমরা কাউকে শুনেছি গরম শেক দেওয়ার কথা বলছেন, আর আপনি বলছেন আইস প্যাক, কি বলবো? অ্যাকচুয়ালি বলতে গেলে আইটিস মানে ইনফ্লামেশন, ভিতরে এরিয়াটা আমার সাধারণ ভাষায় যদি গরম হয়ে আছে, গরম দিলে ইনফ্লামেশনটা বাড়ে অ্যাকচুয়ালি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি মেনলি প্রেফার করি না যে আপনি গরম সেক দিন, আমি মেনলি প্রেফার করি যে আপনি আইস দিন। মানে ওই জায়গাটা গরম থাকে, গরম দিলে আরো বেশি বাড়বে, আরও ব্যথাটা বাড়বে, মানে রিলিফ পাবেন না, টেম্পোরারি উনি একটা সুদিং এফেক্ট হবে যে না গরম দিচ্ছে আমার তো ভালো লাগছে, কিন্তু কিওর হবে না ব্যাপারটা। আচ্ছা, কিওর হবে না, তাহলে কি অবস্থায় থাকবে ওটা? একই রকম থেকে যাবে, তার জন্য একটা ক্রনিসিটিতে চেঞ্জ হবে, যে না অনেকদিন দীর্ঘদিন ধরে ভুগছি একটা সামান্য ব্যথা নেই। এবার কি হবে, ভিতরে আরও নানা রকম চেঞ্জেস আসবে। একটা আমি আমার দর্শক বন্ধুরা যারা আছেন তারা সবাই বিষয়টা আজকে নতুন করে জানছি, যে আমরা এতদিন জেনে এসেছি মা মাসিরাও বলতেন গরম শেক দাও, হট ওয়াটার ব্যাগ প্রত্যেক বাড়িতে কিন্তু কমন একটা ব্যাপার। এটা আমরা কিছু একটা ব্যথা হলেই দেখছি বাড়ির যারা গৃহিণীরা আছেন চট করে দৌড়ে গরম শেক দিয়ে দিচ্ছে, এটা কতটা ঠিক দিচ্ছেন? মানে আমি বলতে চাচ্ছি যে আপনি একটু ক্লিয়ার করুন তাদের কাছে যে কোন ব্যথার ক্ষেত্রে গরম শেক দেবে, কোন ব্যথার ক্ষেত্রে। আমি অ্যাকচুয়ালি কোনো ব্যথার ক্ষেত্রেই আমি প্রেফার করি না যে আপনি গরম সেক দিন, আমি সবসময় বলি ঠান্ডা সেক দিন। আপনি চোট পেয়েছেন, আজকে পেলেন, আপনার 10 দিন ধরে ব্যথা আছে, 10 দিন পরে আমার কাছে আসেন, তখনও আমি বলি আপনি ঠান্ডা সেক দিন, আইস দিন। 15 দিন পরে আসলো বা 1 মাস পরে আসলো আমি বলি আইস দিন। এই যে আপনি যেটা বললেন স্লিপ টিক্স, এই ক্ষেত্রেও কিন্তু আমি বেশ কয়েকজনকে দেখতে পেয়েছি সারাদিন কাজ করে আসলো, চট করে দৌড়ে একটু গরম জল করে নিল, হট ওয়াটার ব্যাগে ভরলো, নইলে ইলেকট্রনিক্স গেজেট পিঠের পাশে নিয়ে বসে গেল। এটা তারা কতটা ভুল করছে? ভুল বলা হবে না, মানে ওটা অ্যাকচুয়ালি টেম্পোরারি রিলিফ দেয়, তো রিলিফ দেওয়ার পরে একটা টাইমের পর আপনার ওই রিলিফটা ওটুকুই থেকে যাবে, ভিতরে আপনার চেঞ্জেস আসতে থাকবে। আপনি টেম্পোরারি একটা রিলিফ পাচ্ছেন, কিন্তু আপনি কারণটাকে ঠিক করছেন না। স্লিপ ডিস্কের ক্ষেত্রে যদি আমি গরম দিয়ে আরাম পাবেন, পেশেন্ট এরকম না যে আরাম পাবে না, কিন্তু ফর পিরিয়ড অফ টাইম বা 10 মিনিট বা 15 মিনিটের জন্য কন্টিনিউয়াসলি আপনি গরম সেক দিয়ে যাচ্ছেন, ব্লাড সার্কুলেশনটা বেশি কনসেন্ট্রেট হচ্ছে, তাহলে আপনি তাদেরকে কি সাজেশন দেবেন? আইস, মানে যেই সময়টা গরম দিচ্ছে সেই সময়টা টোটালটাই আইস, তা আরও বেশি রিলিফ পাবেন, আরও বেশি রিলিফ পাবেন। একবার নিয়ে দেখুন, আপনারা অনেক রিলিফ। এটাই কি পার্মানেন্ট সলিউশন আপনি বলছেন? একদম একদম। আপনারা দেখলেন, শুনলেন ডক্টর আবরাম আলম উনি সাজেশন দিচ্ছেন, আপনারা যারা ব্যাক পেইন নিয়ে ওই গরম শেক নিতেন, ডাক্তারবাবু সাজেশন দিলেন আপনারা ওই সময়টা ঠান্ডা শেক দিন। আচ্ছা, এই ব্যথার যে মলম সেটা নেওয়াটা কতটা কার্যকর? ওকে, ইউজ করতেই পারেন, নেওয়া যেতেই পারে। অ্যাকচুয়ালি এক একজন এত ব্যথা হয় যে কি নিলে আরাম পাবো আমি, ব্যথার মলম ইউজ করা। ব্যথার মলম সেই ক্ষেত্রে মানে কি কি করা উচিত, কিভাবে প্রসেস করবে? অ্যাকচুয়ালি নানা রকম মেডিসিন কোম্পানি আছে, যারা কেউ বলে যে আপনি রাব করুন, কেউ বলে না লাগিয়ে ছেড়ে দিন, কেউ বলে একটু চেপে মালিশ করুন। এই মলম ছাড়া কি অন্য কোনো ঘরোয়া পদ্ধতি আছে? ঘরোয়া পদ্ধতি হ্যাঁ, অনেকেই আছে যে বলে হলুদ আর কি চুন দিয়ে
লাগিয়ে রেখে দিলে অনেকটা রিলিফ হয়ে যায়। সেটার ব্যাখ্যা কি আপনার কাছে আছে? এর পেছনে আমি অ্যাকচুয়ালি কোনো সায়েন্স পাইনি, কিন্তু আমি শুনেছি যে অনেকটা রিলিফ পায়। আমরা দেখেছি পা মুচকে গেলে ইয়ে হলে চুন চিনি দিয়ে এর পেছনে কোনো আমি হলুদ দিয়ে লাগিয়ে দাও, সেরকম কিছু আমি পাইনি। তো রিলিফ পেলে আপনি অবশ্যই ইউজ করুন। মানে এতই ব্যথা হয় যে মানুষ কি করলে আমি ভালো হব, মানে একটা টাইমের পর মানুষ মানে ডিপ্রেশনে চলে যায় যে আমার ব্যথা থেকে রিলিফই পাচ্ছি না। তো ইউজ করতেই পারে। আপনার টেম্পোরারি একজন মানুষ এরকমও আছে যে দিনের পর দিন ঘুমাননি, এরকমও আছেন যে আমি কদিন ধরে ঘুমাতেই পাচ্ছি না, আমাকে একটা ঘুমানো ওষুধ দেন। মানে আমি তো ঘুমানোর ওষুধ দিতে পারি না, কিন্তু আমি কীভাবে ভালোভাবে ঘুম হবে আমি তার ব্যবস্থা করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা ফাইন্ড আউট করি যে উনি যেটা করছিলেন ওটা ভুল করছিলেন, যে গরম সেক দিচ্ছিলেন বা মলম দেওয়ার পরে আবার গরম সেক দিচ্ছিলেন, সেটা ভুল করছিলেন। তা আমরা সাজেস্ট করি আপনি গরমটাকে বাদ দিন, ঠান্ডাটা ইউজ করে দেখুন, দেখবেন খুব ভালো ঘুম হবে। তো এতগুলো বিষয় নিয়ে আলোচনা করব, আমার এবারে একটা প্রশ্ন যাচ্ছে মনে যে স্লিপ ডিস্ক, কাইরোপ্র্যাকটিক, তারপরে আর যে ব্যথাগুলো স্পন্ডালাইটিস, আর্থারাইটিস, এই যে ব্যথাগুলো, এর মধ্যে সবচাইতে ভয়ঙ্কর যে বিষয়টা কোনটা? স্লিপ ডিস্ক। স্লিপ ডিস্ক একেবারেই। কেন? কারণ হচ্ছে স্লিপ ডিস্কের একটা গ্রেড আছে, ঠিক? একটা টাইম এরকমও হয় পেশেন্টের ব্লাডার বা অয়েল সিমটম চলে, বাথরুমে কন্ট্রোল থাকে না তার, মানে অটোমেটিকলি বাথরুম পেলে মানে লিকেজ হয়ে যাচ্ছে বা টয়লেট হলে উনি বুঝতেই পারছেন না। আর এরকমও হয় যেটা বললাম আপনাকে, যে হাঁটছেন চটি খুলে বেরিয়ে যাচ্ছে বা স্টেপটা নেওয়া উচিত সামনের দিকে, পা চলে যাচ্ছে অন্যদিকে। এটা খুবই সিভিয়ার, মানে ইনফ্যাক্ট মানুষের রোজকার জীবনে খুব ডিস্টার্ব করে দেয়। যে আমি একজন ডেইলি ওয়ার্কার, অমুক জায়গায় আমি কাজ করছিলাম, ভারী জিনিস তুলতে হতো বা এই কাজটা না করলে আমি আমার চলতেই পারছি না, আমার ফ্যামিলি কে আমি অনলি সিঙ্গেল পারসন আর্নিং মেম্বার। তো খুবই মানে স্লিপ ডিস্ক কি মূলত স্পাইনালি, মেনলি সার্ভাইকাল স্পাইনে হয়, লাম্বার স্পাইনে মেনলি দেখা যায়, এটা মোস্ট কমন। এটাতে কি কোনো জেল বেরিয়ে আসে? হ্যাঁ, জেলিটা বেরিয়ে আসে, মানে জেলিটার আমাদের কাজ হচ্ছে শক অবজারভার। আচ্ছা, ঠিক, আমরা জাম্প করছি বা নামছি বা দৌড়াচ্ছি, শক অবজারভারের কাজ করে, যাতে দুটো হাড়ের সঙ্গে ঘষা না লাগে, সেটা কাজ করে। খুবই ইম্পর্ট্যান্ট একটা মানে স্ট্রাকচার। আর এইটার ক্ষেত্রে ধরুন একজন স্লিপ ডিস্ক আছে, তার 3 তলায় বাড়ি, 3 তলায় রোজ ওঠানামা করতে হয়, কতটা উঠবে কতটা নামবে? একটা টাইমের পর তো উঠতেই হবে। আমার তাই জন্যই বললাম যে প্রথম 14 মিনিট রেস্ট নিন, আপনি সবই করতে পারবেন। রেস্ট নিন আর বেল্ট ইউজ করুন। না, দিনে সারাদিনেও তাকে হয়তো 3-4 খুব প্রয়োজন না পড়লে বারে ওঠানামা করা উচিত নয়। না, আমি জিজ্ঞেস করছি যে সে উঠছে বা নামতে হচ্ছে, তার পক্ষে কতটা ক্ষতি করছে? করবে না, প্রপার গাইড নিয়ে ইউজ করতে হবে। আপনার বেল্ট ইউজ করুন, বেল্ট ইউজ। এবার যদি দেখছেন যে আপনার পেনটা এগ্রাভেট করছে, মানে বাড়ছে, আমি 2টো স্টেপ নিলে আমার ব্যথাটা বেড়ে যাচ্ছে, অ্যাভয়েড করবেন। বেশ, আমরা অনেকটাই জানলাম। এবার একটু আলাদা বিষয়ে যাচ্ছি। মাংসপেশি শক্ত হয়ে যাচ্ছে আজকের ডেটে, অনেককে আমরা দেখতে পাচ্ছি। ইনফ্যাক্ট রাত্রেবেলা পায়ে খিঁচ ধরছে। একটু সময় আছে আমাদের হাতে, সুতরাং এটা নিয়ে একটু আলোচনা করতেই পারি। তো এই ক্ষেত্রে কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, আর এর থেকে মুক্তি পাওয়ার উপায়টাই হয়? মেনলি দেখা যায় কাফ মাসেলে দেখা যায় এটা, খিঁচ ধরছে বা ক্র্যাম্প হচ্ছে। সেক্ষেত্রে অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে ল্যাক অফ ওয়াটার ইনটেক, ল্যাক অফ স্লিপ, ল্যাক অফ ভিটামিন ই, ল্যাক অফ ভিটামিন ডি, আচ্ছা, ওক্ষেত্রে হয় ল্যাক অফ ক্যালসিয়াম, ল্যাক অফ ভিটামিন ডি, ল্যাক অফ ম্যাগনেসিয়াম। আর গ্রিন ভেজিটেবল কম খেলেও হয়, বা কন্টিনিউয়াসলি একটা পজিশানে আপনি বসে আছেন সেক্ষেত্রে হয়, বা হিল ইউজ করলে, যেমন ফিমেল মানে লেডিসদের ক্ষেত্রে হাই হিল ইউজ করলে হয়, সেই ক্ষেত্রে এটা দেখা যায়। এবার আপনাকে করতে কী হবে, ওয়াটার ইনটেক বাড়িয়ে দিন। এখন গরমের দিনে যেমন প্রচুর ঘাম হচ্ছে, ঘাম হলে কী হয়, শরীর থেকে সোডিয়াম লস হয়, সোডিয়াম লস হলে মাসেল ক্র্যাম্প হয়। আচ্ছা, তো নুন চিনি জলের শরবত খান,
ওটার পরিমাণটা বাড়াতে হবে। আর আর হচ্ছে আপনি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ আছে সেটা করুন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ওটাও করা যায় না, সেই ক্ষেত্রে আপনি কনসাল্ট করুন বিশেষ মানে স্পেশালিস্টের সঙ্গে। স্ট্রেচিং এক্সারসাইজ বলতে আপনি কি বলতে চাইছেন? স্ট্রেচিং মানে একটা মাসেল শর্টেন্ড হয়ে গেছে, হার্ড হয়ে গেছে, তার লেনদেন করাটাকে আমরা স্ট্রেচিং বলি। কিভাবে একটু যদি আপনি সিম্পলি আপনি যদি করেন, বা ধরেন বাড়িতেই আছেন, আপনি স্ট্রেচিং কীভাবে করবেন, একটা পায়ের নিচে একটা টাওয়েল দিয়ে দিন, হাঁটু সোজা রাখুন, টাওয়েল দিয়ে পাটাকে নিজের দিকে টানুন, দেখবেন একটা কাফ মাসেল একটা স্ট্রেচ আসবে। আচ্ছা, একটা হোল্ড করে রাখুন ফর 30 সেকেন্ড, ছেড়ে দেওয়ার পরে দেখবেন একটা সুদিং এফেক্ট হচ্ছে, আরাম পাচ্ছেন। এটা কতক্ষণ করবেন? 30 সেকেন্ড হোল্ড, 5 বার রিপিটেশন করা উচিত। দিনে কবার? দিনে 2 থেকে 3 বার। আচ্ছা, এটা খুব ভালো এক্সারসাইজ। ইনফ্যাক্ট আমাদের সেকেন্ড হার্ট অফ দি বডি বলা হয় কাফ মাসেলকে। যত ভালো পাম্প হবে, যত ভালো এক্সারসাইজ হবে, হার্টের উপর লোড কম পড়বে। সময় আমাদের প্রায় শেষের দিকে। আর একটা বিষয় নিয়ে ছোট্ট করে আলোচনা সারবো, সেটা নিয়ে আজকের যে আমাদের যুব সমাজ, সে ছেলেই হোক বা মেয়েই হোক, তাদের জন্য কি সাজেশন রাখবে। প্রথমে যেটা যাব আমি, সেটা হচ্ছে ফ্রোজেন শোল্ডার। ফ্রোজেন শোল্ডারের জন্য আপনি বলেইছেন কোনটা ফ্রোজেন শোল্ডার কোনটা নয়, যদি হয় সেটা কি পুরোপুরি মুক্তি পেতে পারি? একদম। ফার্স্ট অফ অল বলে দিই, ফ্রোজেন শোল্ডার ইয়াঙ্গার জেনারেশনে হয় না। আচ্ছা, ঠিক, খুব রেয়ার। যদি উনি অ্যাক্সিডেন্ট করেছেন বা ওনাকে শোল্ডার স্লিং নিয়ে 4 to 6 উইকস থাকতে হয়েছে, মানে ইমোবিলাইজ পজিশনে শোল্ডারকে রাখতে হয়েছে, সেক্ষেত্রে চান্সেস অফ ডেভেলপমেন্ট ফ্রোজেন শোল্ডার। কিন্তু মোস্ট কমন কজ অফ ফ্রোজেন শোল্ডার ইজ ডায়াবেটিক, মেনলি ডায়াবেটিক কেসে দেখা গেছে। মানে যাদের সুগার ডায়াবেটিক আছে সেই সব ব্যক্তিদের কমন। এবার ইন জেনারেল যারা পাবলিক যারা মানুষ আছে, তাদের কি ফ্রোজেন শোল্ডার হতে পারে? খুব রেয়ার চান্স। আমি জাস্ট বললাম আপনার এই জায়গাটা ফ্র্যাকচার হয়েছে না, ফ্র্যাকচার হলো না, আমি কারণটা বলছি না, এমনি হবে না। কোনজনকে দেখেছি আর কি, হতে পারে সেটা ফ্রোজেন শোল্ডার আপনি যেটা বলছেন, কিন্তু সেটা বলা হয়েছে ফ্রোজেন শোল্ডার। ওকে সেই আঙ্গুল দিয়ে সেই প্র্যাকটিস, ওয়াল ক্রলিং এক্সারসাইজ, হ্যাঁ, তারপরে রেটা কতটা অ্যাকচুয়ালি রে বলতে আপনি কি বলেন, মানে রে যেটা বলেন যে সেই রে কিন্তু থেরাপিটিক রে, মানে সাউন্ড ওয়েভ বা আলট্রাসাউন্ড রে যেটা দেওয়া হয়, এটা সাউন্ড ওয়েভ যায়, মানে মানে আপনার ক্ষেত্রে হার্মফুল নয়, রেটা হার্মফুল নয়। এবার মানে ইনফ্যাক্ট ফ্রোজেন শোল্ডারকে যদি বলেন ইনফ্রারেড রে বলেন, যেটা গরম সেক দিয়ে একটা লাইট দিয়ে দেওয়া হয়, সেটা আপনার খুব একটা কাজে দেবে না, সে টেম্পোরারি একটা রিলিফ দেবে, খুব একটা রিলিফ পাওয়া যাবে না। আর এমনি ইন জেনারেল পিপলে ফ্রোজেন শোল্ডার চান্সেস অফ ডেভেলপমেন্ট খুব রেয়ার। মানে একমাত্র দুটো কারণ হতে পারে, আপনি ট্রমা হয়েছিল, আপনি ইমোবিলাইজ রেখেছিলেন, সেটা হতে পারে, নাহলে আপনার ফ্রোজেন শোল্ডার ডায়াবেটিক আছেন, সেক্ষেত্রে হতে পারে। একটা বয়সের পর হয়, মানে সব অল্প বয়সেদের একেবারেই দেখা যায় না। আর ট্রিটমেন্টের ক্ষেত্রে যদি বলেন, ফ্রোজেন শোল্ডারই সত্যি কথা বলতে ইজ এ সেলফ লিমিটিং ডিজিজ। কেউ যদি বলে আমি 2 বছর ধরে ফ্রোজেন শোল্ডার নিয়ে ভুগছি, হতেই পারে না ফ্রোজেন শোল্ডার তার। আমার কাছে একজন কেস এসছেন যে আমার না 2 বছর ধরে ফ্রোজেন শোল্ডার, না হতে পারে না, আপনার ফ্রোজেন শোল্ডার লিমিটেড টাইম পর্যন্ত সেলফ লিমিটিং ডিজিজ। আচ্ছা, আপনি যদি কোনো ট্রিটমেন্ট না করেন, নিজে নিজে ঠিক হয়ে যাবে। আমরা প্রায় শেষ। হ্যাঁ, আপনার কাছে যেটা বলেছিলাম যে আজকের যুব সমাজ একটু সুস্থ থাকতে চায়, আপনি কি মেসেজ দেবেন তাদের জন্য? রেগুলার, আবার বলছি, রেগুলার 3 to 4 কিলোমিটার হাঁটুন, জল খান বেশি করে, শাকসবজি বেশি খান, আর এক্সারসাইজ করুন, স্ট্রেচিং এক্সারসাইজ করুন, সেটা করলে আপনি ভালো থাকবেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি বলতে মিস করে গেছি, বা স্লিপ ডিস্কের ক্ষেত্রে অনেকেই বলে যে আমার স্লিপ ডিস্ক হচ্ছে, আমাকে সার্জারি করাতেই হবে। এটা আপনিও বলছিলেন যে একজনকে বলেছিল যে সার্জারি করতে, না খুব জরুরি নয় যে আপনাকে সার্জারি করাতে হবে। অনলি 3 to 5% কেসে সার্জারি প্রয়োজন পড়ে। আচ্ছা, সব ক্ষেত্রে সার্জারি প্রয়োজন পড়ে না। আরেকটা কোশ্চেন বলছিলেন আপনি যে আমি কি কোনোদিনও সামনে ঝুঁকতে পারবো না, সেটাও বল, আপনি সামনে ঝুঁকতে পারবেন, মানে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবেন, মানে কন্টিনিউয়াস একটা
পদ্ধতি অবলম্বন করলে আপনি বলছেন নর্মাল লাইফে ফিরে আসতে পারবেন। আমরা শুনলাম ডক্টর আবরাম আলমের কাছে স্লিপ ডিস্ক মূলত যে সমস্যা, একটা ক্রনিক সমস্যা এবং যেটাতে প্রাণঘাতীয় পর্যন্ত হতে পারে, মানে মানুষের জীবনকে বিপন্ন করে দিতে পারে, সেটা সম্পর্কে উনি বিস্তারিত জানালেন। কিভাবে এর থেকে রিলিফ পাওয়া যায়, অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শও তিনি দিলেন। তিনি বললেন এই ফিজিওথেরাপির মাধ্যমেই সেই স্লিপ ডিস্ককে আমরা দূর করতে পারি। তার এই পরামর্শ আমাদের চলার পথের পাথেয় হবে। সবাই ভালো থাকবেন। সুস্বাস্থ্য অনুষ্ঠানে যারা এতক্ষণ আমাদের সামনে বসে টিভির ওপারে বসে দেখলেন, তাদের সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আপনাকে থ্যাংক ইউ, আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। ভারত টিভির পক্ষ থেকে আপনাকে আবার অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। নমস্কার, সবাই ভালো থাকুন। দেশ থেকে রাজ্য, জেলা থেকে শহর, সকাল থেকে রাত, দিনভর শুধুই খবর। দেখুন ভারত টিভি, প্রতিদিন প্রতিক্ষণ মানুষের পাশে। রায়গঞ্জের সুপরিচিত